আজকে আমরা অর্গানিক অ্যাসিড বেসের অর্গানিক বেস এইটা আমরা শুরু করব। অর্গানিক বেস, এখন এই অর্গানিক বেস বলতে কি বোঝায় না, অর্গানিক বেস বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেইটা আমরা বুঝি যে অ্যামিন কম্পাউন্ড NH2, মানে খুব কমন সেন্সে, মানে অবশ্যই অন্য বেশ কিছু আছে, আমরা যদি একদম প্রিলিমিনারি আইডিয়া বলি যে অর্গানিক কেমিস্ট্রিতে বেস বলতে আমরা বুঝি অ্যামিনের বেসিসিটি। অ্যামিনের বেসিসিটি মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কতটা ভালো প্রোটনকে নিতে পারছে, এইটাই হচ্ছে কোনো কম্পাউন্ডের বেসিসিটি। তাহলে বেসিসিটি মানে অর্গানিক কেমিস্ট্রিতে জেনারেলি আমরা বলবো যে অ্যামিনের বেসিসিটি, অ্যামিন কতটা প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, করলে কি হবে NH3+ এইটাতে কনভার্ট হবে। তাহলে অ্যাসিডের মতো করে কনসেপ্টটা যদি একই রকম বলি যে এই কম্পাউন্ডটা যদি আমার বেস হয়, সে প্রোটন নেওয়ার পরে যে কম্পাউন্ডটা তৈরি হবে দ্যাট উইল বি কল্ড কনজুগেট অ্যাসিড। বেসের কি বলবো ওটাকে, কনজুগেট অ্যাসিড। আচ্ছা, এখানে দুরকম কনসেপ্ট সাইমালটেনিয়াসলি আমরা ডিসকাশন করব। এক নম্বর কি না, কোনো কম্পাউন্ডের বেসিসিটি ডিপেন্ড করবে এই যে লোন পেয়ারটা, লোন পেয়ারের ডেনসিটি, লোন পেয়ার ডেনসিটি মানে এই ইলেকট্রন পেয়ারটা বা ইলেকট্রনের ক্লাউড বা ইলেকট্রনের ডেনসিটি যত বেশি হবে সেই কম্পাউন্ডের বেসিসিটি তত বেশি হবে। একদম জেনারেলাইজড আইডিয়া, যত লোন পেয়ার বা বলবো এই নাইট্রোজেনের ওপরে ইলেকট্রনের ডেনসিটি যত বেশি হবে সেই কম্পাউন্ডের বেসিসিটি তত বেশি হবে। এটা একটা কনসেপ্ট। দু নম্বর কনসেপ্ট, কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হবে, মানে এই কনজুগেট অ্যাসিড যত স্টেবল হবে, আমরা বলতে পারি এই ইকুইলিব্রিয়ামটা তত বেশি ডান দিকে যাবে, তাহলে সেই কম্পাউন্ডের বেসিসিটি বেশি। মানে ঘুরিয়ে কি বলবো যে এ যত প্রোটনের সাথে স্ট্রং বন্ড করবে মানে তত এইটা বেশি করে তৈরি হবে বা এর স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে একদম জেনারেলাইজড আইডিয়া যে কোনো কম্পাউন্ডের বেসিসিটি বেশি মানে কি, বেসিসিটি বেশি মানে কি বোঝাচ্ছে যে লোন পেয়ারের ডেনসিটি কত বেশি, এক নম্বর, এবং সাইমালটেনিয়াসলি কনজুগেট অ্যাসিড কতটা বেশি স্টেবল সেইটা বোঝাচ্ছে। এখন এখানে কেস টু কেস আমরা ইন্ডিভিজুয়াল কেস টু কেস আমরা স্টাডি করব। এখন প্রথমেই আমরা যদি বেসিসিটি কম্পেয়ার করি, এরকমই যে কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে RNH2, R2NH, R3N এইরকম কিছু কম্পাউন্ডের মধ্যে আমরা বেসিসিটি কম্পেয়ার করব। আর অ্যামিন, R2NH, R3N এটাকে বলবো আমরা প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যামিন। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিন, এই তিনটেকে আমরা বলবো। একদম জেনারেলাইজড আইডিয়াতে বলছি। এদের বেসিসিটি কি হবে, মানে প্রাইমারি অ্যামিন বেশি বেসিক না সেকেন্ডারি বেশি বেসিক নাকি টারসিয়ারি বেশি বেসিক। প্রত্যেকটা কম্পাউন্ডে দেয় একটাই করে নাইট্রোজেন অ্যাটম আছে, ফলে একটা করেই লোন পেয়ার আছে। এখন আমরা এই যে সাবস্টিটিউয়েন্ট আর এর কি থাকে না প্লাস আই এফেক্ট, এর ইন্ডাকটিভ এফেক্ট থাকে, সেটা প্লাস আই এফেক্ট। তাহলে এই অ্যালকিল গ্রুপটা প্লাস আই এফেক্টের জন্য এই বন্ড পেয়ারের ইলেকট্রনটাকে একটু নাইট্রোজেনের দিকে ঠেলে দেবে। সিমিলারলি এখানে দুটো অ্যালকিল আছে, এখানে তিনটে অ্যালকিল আছে,
তাহলে আমরা শুধু যদি এই প্লাস হাই এফেক্টটাকে কম্পেয়ার করি কোন কম্পাউন্ডের, এই তিনটে কম্পাউন্ডের বেসিসিটি কম্পেয়ারের জন্য, তাহলে আমরা একদম গোদা বাংলা মেথডে বলতে পারি যে টারসিয়ারি অ্যামিনের উপরে লোন পেয়ার ডেনসিটিটা ম্যাক্সিমাম। তার কি কারণ? কারণ তিনটে অ্যালকিল গ্রুপের প্লাস হাই এফেক্ট এর উপরে অপারেট করছে, তিনটে অ্যালকিল গ্রুপের প্লাস হাই এফেক্ট এসে নাইট্রোজেনের উপরে এসে পড়ছে, ফলে ওর লোন পেয়ারের ডেনসিটিটা ম্যাক্সিমাম। তাহলে ওর থেকে কম কার হবে একটু সেকেন্ডারি অ্যামিন, ওর থেকে আরেকটু কম কার হবে প্রাইমারি অ্যামিন। তাহলে এখন আমরা যদি মাত্র ভাষাগুলো খেয়াল করবি, যদি মাত্র শুধু অ্যামিনের বেসিসিটিটা এই ইন্ডাকটিভ এফেক্টের উপর দিয়েই বিচার করি, তাহলে অবভিয়াসলি 3 ডিগ্রি অ্যামিন শুড বি মোস্ট বেসিক দেন 2 ডিগ্রি অ্যামিন, হুইচ শুড বি মোর বেসিক দেন 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আবার বলছি, যদি শুধুমাত্র এই প্লাস হাই এফেক্টটাকেই আমরা কনসিডার করি, তাহলে বেসিসিটি অর্ডারটা হওয়া উচিত এই রকমই। কিন্তু আরো কিছু প্যারামিটার আছে। কি সেই প্যারামিটার? না, সেই প্যারামিটারটা হচ্ছে স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি, কনজুগেট অ্যাসিড, কারণ এইটা কোথায় বেসিসিটিটা মেজার করা হয়? অ্যাকোয়াস মিডিয়ামে। অ্যাকোয়াস মিডিয়ামে কি হয় ভালো করে একটু খেয়াল কর। প্রাইমারি অ্যামিন যদি প্রোটোনেটেড হয়, তার কনজুগেট অ্যাসিডের স্ট্রাকচারটা হয় এরকম, এই RNH3+, এরকম করে কনজুগেট বেসের স্ট্রাকচার হয়। এই কনজুগেট বেসটাকে স্টেবিলিটি দেয় কে? না, ওয়াটার, বিকজ অ্যাকোয়াস মিডিয়ামে আমরা বেসিসিটিটাকে কনসিডার করছি। সো বেসিসিটি ইজ মেজার্ড ইন অ্যাকোয়াস মিডিয়াম। তাহলে একে ওয়াটার মলিকুল স্টেবিলিটি দেবে বাই সলভেশন, মানে একে সলভেট করবে, মানে একে দ্রবীভূত করবে। সেই সলভেট করার মেথডটা কি? না, বাই মেকিং হাইড্রোজেন বন্ড। কে করবে? না, এই হাইড্রোজেন জলের অক্সিজেনের সঙ্গে, এই আমার ওয়াটার মলিকুল H2O, এই জলের অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেন বন্ড করবে। এই হাইড্রোজেনটাও জলের সাথে সিমিলারলি হাইড্রোজেন বন্ড করবে, এই হাইড্রোজেনটাও ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড করবে। তাহলে দেখ এখানে কোটা ওয়াটার মলিকুল ইনভলভড হলো টু অফার স্টেবিলাইজেশন? না, তিনটে ওয়াটার মলিকুল। এটা 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কি হবে? প্লাস H+, this will be converted RNH N+। এখানে দেখ দুটো H আছে, ফলে দুটো ওয়াটার মলিকুল এর সলভেশনে টেক পার্ট করবে। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে? RNRR প্লাস H+। কনজুগেট অ্যাসিডের স্ট্রাকচার কি হবে? এই RH+। তাহলে এখানে একটাই H আছে, একটাই ওয়াটার মলিকুল একে এর সলভেশনে ইনভলভ হবে। এবারে থিওরিটা হচ্ছে যে যত সংখ্যক বেশি পরিমাণে ওয়াটার মলিকুল এই ধরনের সলভেশনে ইনভলভ হবে, যত বেশি করে ওয়াটার মলিকুল এই ধরনের সলভেশনে ইনভলভ হবে, সে তত বেশি স্টেবিলিটি পাবে। তাহলে এখানে তিনটে ওয়াটার মলিকুল, এখানে দুটো, এখানে একটা, তাহলে কোন কনজুগেট অ্যাসিডটা সবথেকে বেশি স্টেবল? না, স্টেবিলিটি অর্ডার অফ কনজুগেট অ্যাসিড। কার কনজুগেট অ্যাসিড তাহলে সবথেকে বেশি স্টেবল? না, প্রাইমারি অ্যামিনের। ওর থেকে বেশি কার? সেকেন্ডারি অ্যামিন। ওর থেকে বেশি কার? না, টারসিয়ারি অ্যামিন। তাহলে আমরা আগেই বলেছি যার কনজুগেট বেস যত বেশি স্টেবল সে তত বেশি বেসিক। তাহলে
এফেক্টটাকে আমরা যদি কনসিডার করি তাহলে কে সব থেকে বেশি বেসিক হবে? প্রাইমারি, তারপরে কে? সেকেন্ডারি, তারপরে কে হবে? টারসিয়ারি। তাহলে দেখ পুরো ব্যাপারটা একটা তালগোল পাকিয়ে যাচ্ছে, গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। কি কারণে? না দেখ আমরা প্রথমেই বলেছি যে যদি ইন্ডাকটিভ এফেক্টটাকে কনসিডার করি তাহলে অ্যাসিডিটি অর্ডার হচ্ছে এইটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মানে সব থেকে বেশি বেসিক হবে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। আর যদি আমরা সলভেশনটাকে ইনক্লুড করি অ্যাকুয়াস মিডিয়ামে তখন সব থেকে বেশি বেসিক কে হবে? প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন হচ্ছে কি টারসিয়ারি। তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে? না এই দুটো ফ্যাক্টরকে যদি কম্বাইন করা যায় তাহলে মিলিজুলি হিসাবে দেখা যায় সব থেকে বেশি বেসিক হয় সেকেন্ডারি অ্যামিন, তারপরে কে হবে? প্রাইমারিও হতে পারে, টারসিয়ারিও হতে পারে। এটা ডিপেন্ড করছে যে অ্যালকিল গ্রুপটা কিরকম। যদি অ্যালকিল গ্রুপটা খুব বড় হয়, যদি অ্যালকিল গ্রুপটা বড় হয় তাহলে ইন্ডাকটিভ এফেক্ট বেশি থাকবে, সলভেশন এফেক্ট কম হবে, ফলে তখন সেকেন্ডারির পরে বেশি বেসিক হবে টারসিয়ারি। আর যদি অ্যালকিল গ্রুপটা ছোট হয় তখন তার ইন্ডাকটিভ এফেক্ট একটু কম হবে আর সলভেশন এফেক্ট একটু বেশি হবে, তখন প্রাইমারি মানে টারসিয়ারির তুলনায় প্রাইমারি একটু বেশি বেসিক হবে। এইটা কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যে এবারে কোনো একটা পার্টিকুলার বই বা ইন্টারনেট ধরে এখন যদি মানে ডাটা সার্চ করিস তাহলে এই সমস্ত, মনে কর আমাকে বললো যে NH2 Me2NH আর Me3N মানে মিথাইলামিন, ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন, এদের মধ্যে বেসিসিটি কম্পেয়ার করো। আবার বললো বিউটাইল অ্যামিন Bu2NH, ডাইবিউটাইলামিন Bu3N, ট্রাইবিউটাইলামিন, এদের মধ্যে বেসিসিটি কম্পেয়ার করো। তখন কিন্তু সবার ক্ষেত্রে সেকেন্ডারিটা বেশি বেসিক হবে, তারপরে প্রাইমারি হবে নাকি টারসিয়ারি হবে, দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য অ্যালকিল চেন। তাহলে এখানে কয়েকটা আরো একটা কথা এখনই একটু বলে রাখা ভালো, যে এই ধরনের কম্পাউন্ডের বেসিসিটি যদি গ্যাস ফেজে মেজার করা হয়, গ্যাস ফেজ নতুন একটা কথা, মানে বেসিসিটি কম্পেয়ার করছে গ্যাসিয়াস মিডিয়ামে, মানে অল দ্য কম্পোনেন্ট আর ইন গ্যাসিয়াস স্টেট, দে আর নট ইন অ্যাকুয়াস মিডিয়াম, দে আর ইন গ্যাসিয়াস স্টেট, তখন কিন্তু অ্যাকুয়াস মানে জলের সলভেশনটা আসবেই না, কারণ গ্যাস ফেজে জল কোথায় ছিল? জল নেই, তাহলে তখন শুধুমাত্র একটাই এফেক্ট অপারেট করবে, কি আছে? না ইন্ডাকটিভ এফেক্ট। তো মানে তাহলে তখন গ্যাস ফেজে বেসিসিটি হবে অলওয়েজ বেশি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা অল টাইম হবে গ্যাস ফেজে। কিন্তু যদি অ্যাকুয়াস মিডিয়ামে হয় তখন ইন্ডাকটিভ এফেক্টটাও অপারেট করবে আর কনজুগেট অ্যাসিড এইভাবে ওয়াটার দিয়ে স্টেবিলাইজেশন এটাও অপারেট করবে। দুটো এফেক্টকে সাইমালটেনিয়াসলি কনসিডার করে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে সেকেন্ডারি বেশি বেসিক হয় আর তারপরে কে বেশি বেসিক হয়, প্রাইমারি নাকি টারসিয়ারি, দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য অ্যালকিল গ্রুপ। এইটা একটা কথা গেল। নেক্সট কি কথা আসছে? নেক্সট যে কথাটা আসছে যে বইপত্রে দেখবি বেসিসিটির স্কেল বিভিন্ন রকম বলে, PKB কেউ বলে, PKOH কেউ বলে, সবই একই জিনিস, বরঞ্চ এত বেশি কিছুর মধ্যে গেলে অনেক কিছু গন্ডগোল হওয়ার চান্স বেশি। আমরা একটাই স্কেলকে কনসিডার করব, হুইচ ইজ কল্ড PKA। আমরা যেটা অ্যাসিডিটি চ্যাপ্টারে মানে চ্যাপ্টারে পড়ে এসেছি, আমরা ওই PKAটাকেই স্ট্যান্ড রাখবো। অ্যাসিডিটিতে আমরা কি বলেছিলাম? যার অ্যাসিডিটি যত বেশি হবে তার PKA ভ্যালু মানে তত কম হবে।
অ্যাসিডিটি বেশি মানে পিকেএ কম। আবার ঘুরিয়ে যদি বলি পিকেএ বেশি মানে অ্যাসিডিটি কম, তাহলে এখানে অ্যাসিডিটি আর বেসিসিটি যেহেতু দুটো জিনিস পুরোপুরি উল্টো অপোজিট, তাহলে আমরা বলবো পিকেএ বেশি মানে অ্যাসিডিটি কম বা বেসিসিটি বেশি, বা ঠিক উল্টো বলি পিকেএ কম মানে অ্যাসিডিটি বেশি আর বেসিসিটি কম। তাহলে এই কথাটা বলবো, তাহলে কি বলবো, লোয়ার দা পিকে যত কম হবে অ্যাসিডিটি হায়ার, অ্যাসিডিটি বেশি হবে, কিন্তু বেসিসিটি কি হবে, লোয়ার। এই একটা কথা খেয়াল রাখলে বাকিটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল আমরা ডিসকাশন করলাম যে বেসিসিটি কিভাবে আমরা কনসিডার করি, বেসিসিটি বলতে কি বুঝি, কি বোঝায়, এটসেট্রা এটসেট্রা। বেশ, এরপরে আমরা আর একটা অন্যরকম এক্সাম্পলে যাচ্ছি। কি এক্সাম্পল না, তিনটে মলিকুল আমাকে বললো, তিনটে মলিকুলের নাম হচ্ছে ইথাইল অ্যামিন, ইথামিডিন আর হচ্ছে গুয়ানিডিন। এইরকমই নামের সঙ্গে পরিচিত গুয়ানিডিন। তাহলে ইথাইল অ্যামিন, ইথামিডিন আর হচ্ছে গুয়ানিডিন, এই তিনটে কম্পাউন্ডের রিলেটিভ বেসিসিটি আমাকে মেজার করতে হবে, রিলেটিভ বেসিসিটি। তাহলে এদের আগে স্ট্রাকচার ড্র করি। তাহলে ইথাইল অ্যামিন মানে CH3 CH2 NH2, এই হচ্ছে ইথাইল অ্যামিন। ইথামিডিন মানে কি, ইথামিডিন মানে সেখানে একটা অ্যামিডিন লিংকেজ আছে, অ্যামিডিন। অ্যামিডিনটা কেমন না, পুরো মলিকুলের আগে যদি স্ট্রাকচারটা লিখি CH3C ডবল বন্ড NH NH2, এই যে লিংকেজটা, এই যে মইটি, এই যে C এর সাথে ডবল বন্ড NH সিঙ্গেল বন্ড NH2, এইটাকে বলা হয় অ্যামিডিন লিংকেজ, এটাকে বলা হয় অ্যামিডিন লিংকেজ। আর এই দুটো কার্বন আছে মানে ইথ, ওখান থেকে এসেছে ইথানামিডিন। গুয়ানিডিনের কি স্ট্রাকচার, এইরকমই NH2C ডবল বন্ড NH NH2, এটা হচ্ছে গুয়ানিডিনের স্ট্রাকচার। তাহলে ইথাইল অ্যামিন, ইথামিডিন, গুয়ানিডিন, এদের বেসিসিটি কম্পেয়ার করতে হবে। তাহলে কি করে কম্পেয়ার করব না, এদের কনজুগেট অ্যাসিডের স্ট্রাকচারটা ড্র করি। তাহলে এদের কনজুগেট অ্যাসিড কি হবে, CH3CH2 NH3+। এই মলিকুলটার কনজুগেট অ্যাসিড কি হবে, CH3C ডবল বন্ড NH2+ NH2। এই ডবল বন্ড ওয়ালা নাইট্রোজেনটাকেই প্রোটনেশন করাবো, তার একটা কারণ আছে, একটু পরেই বুঝতে পারবি। এইটাকে প্রোটনেশন করাবো না, এটাকে প্রোটনেশন করিয়ে তবেই আমরা এইরকমই একটা কনজুগেট অ্যাসিডের স্ট্রাকচারটাকে ড্র করতে পারলাম। এখানেও ঠিক দেখ, যে নাইট্রোজেনটা ডবল বন্ড আছে সেটাকেই প্রোটনেট করিয়ে এই আমার কনজুগেট অ্যাসিডের স্ট্রাকচারটা ড্র করব। তাহলে এটাই এর কনজুগেট অ্যাসিড, এটা এর কনজুগেট অ্যাসিড, এটা এর কনজুগেট অ্যাসিড। এখন দেখ ইথাইল অ্যামিন, এই কনজুগেট অ্যাসিডের আর কোনো রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু হবে না, রেজোনেটিং স্ট্রাকচার এইচএসে পড়া। কিন্তু এখানে দেখ কি হতে পারে, এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করলো, এটা এদিকে খুলে গেল, তাহলে আমরা এই রকমই একটা রেজোনেটিং স্ট্রাকচার কি ড্র করতে পারি, এই অ্যাটাক করলে এই খুলে গেল, নিশ্চয় করতে পারি।
আর কোনো রেজোনেটিং স্ট্রাকচার হবে না, আর কোনো হতে পারে না। এইখানে এই লোন পেয়ারটা দিয়ে যদি রেজোনেন্স করাই তাহলে এইরকমই একটা স্ট্রাকচার আছে, NH2 ডবল বন্ড NH2 প্লাস। আবার দেখ এই লোন পেয়ারটা দিয়ে যদি রেজোনেন্স করাই তাহলে এই রকমই আর একটা রেজোনেটিং স্ট্রাকচার আমার তৈরি হয়ে যায়, NH2 প্লাস। আর হবে না। তাহলে এইটার যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হলো তার রেজোনেটিং স্ট্রাকচার কটা এলো? রেজোনেটিং স্ট্রাকচার সমান কটা এলো? 3টা। এখানে কটা? 2টো। এখানে একটাই স্ট্রাকচার, আর কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেই। এবারে এই থিওরিগুলো আস্তে আস্তে বুঝতে হবে। এইচএসেও হয়েছিল পড়া, না পড়া হয়ে থাকলে আবার এইবারে একটু আবার স্মরণ করে নিয়ে ব্যাপারটাকে যে যে মানে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কি সেটা? কোনো কম্পাউন্ডের যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার থাকে সে কম্পাউন্ড তত বেশি স্টেবল হয়। একদম, যে কম্পাউন্ডের যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হয় সে তত বেশি স্টেবল হয়। শুধু তাই নয়, রেজোনেটিং স্ট্রাকচারগুলো যদি ইকুইভ্যালেন্ট হয় মানে একই রকমই হয় তখন সে আরো বেশি করে স্টেবিলিটি অফার করে। তাহলে গুয়ানিডিনের যে কনজুগেট অ্যাসিড তার 3টে রেজোনেটিং স্ট্রাকচার, শুধু তাই নয় প্রত্যেকেই সিমিলার, একই রকম দেখতে। ফলে আমরা এটাকে বলি গুয়ানিডিন হ্যাভ 3 ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। গুয়ানিডিন কনজুগেট বেস guanidin's conjugate acid has 3 equivalent resonating structure, but ইথানামিডিন এর যে কনজুগেট বেস এর অনলি 2টো রেজোনেটিং স্ট্রাকচার। ইথাইলামিনের কনজুগেট অ্যাসিডের কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেই। তাহলে কনজুগেট অ্যাসিডের যদি আমরা স্টেবিলিটি দেখি তাহলে সব থেকে বেশি স্টেবল কে? না গুয়ানিডিনের কনজুগেট অ্যাসিড। তারপরে কে? ইথামিডিন, দেন ইথাইলামিন। তাহলে যার কনজুগেট অ্যাসিড যত বেশি স্টেবল হবে সে তত বেশি বেসিক হবে। তাহলে এখানে কে বেশি বেসিক? না গুয়ানিডিনই হবে সবথেকে বেশি বেসিক। তারপরে কে বেসিক বেসিক হবে? না ইথানামিডিন, দেন কে হবে? ইথাইলামিন। তাহলে দেখ এই তথ্যগুলো আমরা এইভাবে আমরা ডিসকাশন করে কিন্তু ফেললাম যে কে কত বেশি বেসিক হবে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটির উপরে বেস করে আমরা ডিটারমাইন করে ফেললাম। এর পরে আমরা যেখানে আসছি দ্যাট ইজ কল্ড অ্যারোমেটিক বেস। অ্যারোমেটিক বেস মানে বেনজিনের ওপরে কে আছে? NH2। বেনজিনের ওপরে আছে NH2, এর নাম কি? অ্যানিলিন। অ্যানিলিন এর বেসিসিটি তাহলে একই রকমই। কি হবে? এই লোন পেয়ারটা কত বেশি প্রোটনকে ডোনেট করতে পারবে। এখন অ্যালিফ্যাটিক অ্যামিন মানে আর অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে বিশাল পার্থক্য। কি পার্থক্য? না অ্যালিফ্যাটিক অ্যামিন অলওয়েজ মোর বেসিক দেন অ্যারোমেটিক অ্যামিন, সেটা হতেই হবে। তার কি কারণ? না অ্যারোমেটিক অ্যামিনের লোন পেয়ারটা রেজোনেন্স করে এরকম করে ভেতরের দিকে ঢুকে যেতে পারছে। তাহলে এই ডবল বন্ড NH2 প্লাস এই মাইনাস, আবার কি হবে? এই রেজোনেন্স তাহলে হয়ে গেলে কি হলো? ডবল বন্ড NH2 প্লাস এই মাইনাস, এটা এই গেল, এটা এই খুলে গেল, তাহলে কি হলো? এই মাইনাস এই ডবল বন্ড NH2 প্লাস এই নেক্সট আবার এটা ফেরত চলে এলো, এই ফেরত চলে এলো। তাহলে কি দাঁড়ালো? না অ্যারোমেটিক অ্যামিনের
লোন পেয়ারটা রেজোনেন্স করে স্টেবিলিটি পেতে পারছে, ভেতরে ঢুকে পারছে। কোথায়? রিং এর ভেতরে। তাহলে অ্যারোমেটিক অ্যামিন অলওয়েজ কি হবে? লেস বেসিক দেন অ্যালিফ্যাটিক অ্যামিন। আমরা ফেনলের যখন অ্যাসিডিটি পড়েছিলাম তখন রেজোনেন্স গুলো নিয়ে আরো ডিটেলসে আমরা ডিসকাশন করেছিলাম। এখানেও ঠিক দেখ, যখন রেজোনেন্স হয়ে লোন পেয়ারটা ভেতরের দিকে ঢুকছে তখন ওই মাইনাস চার্জটা দেখ অর্থ পজিশনে আসছে, আবার কোথায় আসছে? প্যারা পজিশনে আসছে, আবার কোথায় যাচ্ছে? না অর্থ পজিশনে আসছে। তাহলে এখন যদি আমাকে বলে যে অ্যানিলিনের সঙ্গে বেসিসিটির কম্পেয়ার করো, কার? না নাইট্রো অ্যানিলিন, এরকম করে জেনারেল সেন্সে এটা লেখা মানে কি? অর্থ মেটা প্যারা সবকিছুই। তাহলে আমি যদি বলি যে অ্যানিলিনের সঙ্গে কম্পেয়ার করো বেসিসিটি, কার? অর্থ নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন, আর হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন, তাহলে প্রথমেই বলি নাইট্রো সম্বন্ধে আমাদের জানা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, -I প্লাস -R, দুটো এফেক্টই আছে, ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্স কি আমরা সেটা পড়েছি। আবার এখানে কি দেখলাম আমরা? না নেগেটিভ চার্জটা মানে অনলি কোথায় কোথায় যাচ্ছে? অর্থ আর প্যারা। তাহলে সেম সেন্স কাজে লাগিয়ে আমরা বলতে পারি অর্থনাইট্রো আর প্যারানাইট্রোর ক্ষেত্রে অ্যামিনের যে লোন পেয়ারটা রেজোনেন্স করে যখন ভেতরে ঢুকছিল, ইট উইল গেট স্টেবিলাইজড বাই দ্য নাইট্রো গ্রুপ থ্রু ইটস -R এফেক্ট। মানে এরকম করে যদি আমরা দেখাই এই NH2N ডবল বন্ড O -N প্লাস, এই লোন পেয়ারটা এই গেল, এটা এই একদমও রেজোনেন্সটা নাইট্রোর মধ্যে ঢুকে গেল, ডবল বন্ড NH2 প্লাস, এই ডবল বন্ড N O -N প্লাস একদমও অর্থনাইট্রোর ভেতরে ঢুকে গেল। ঠিক সিমিলারলি দেখ প্যারার ক্ষেত্রেও কি হবে? NH2 N ডবল বন্ড O -N প্লাস, এই লোন পেয়ারটা এই গেল, এই ঢুকে গেল, নিজেরা পারবি ড্র করতে, ডবল বন্ড N O -N প্লাস ডবল বন্ড NH2, এটা প্লাস। কিন্তু মেটা নাইট্রোর ক্ষেত্রে সেখানে কি এই নাইট্রোটা কি রেজোনেন্সে টেক পার্ট করতে পারবে? না, কখনোই সম্ভব নয়, কারণ এই রেজোনেন্স করলে এটা কখনোই এখানে আসবে না। কিন্তু এর -I তো আছে অল্প একটু হলেও, তাহলে সিগমা বন্ডের থ্রু দিয়ে অল্প একটু হলেও এই লোন পেয়ারটাকে টানতে পারবে, কিন্তু সেটা অবশ্যই রেজোনেন্সের মতো এত প্রমিনেন্ট নয়। তাহলে লোন পেয়ারের ডেনসিটি নাইট্রো অ্যানিলিনের ক্ষেত্রে অবশ্যই কমবে দেন শুধু অ্যানিলিন। এর তুলনায় এটা অর্থ মেটা প্যারা যাই হোক না কেন লোন পেয়ারের ডেনসিটি কমবে। অর্থ প্যারা হলে থ্রু -R এফেক্ট, মেটা হলে বাই -I এফেক্ট। তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারছি? যে নাইট্রো অ্যানিলিন লেস বেসিক দেন নরমাল শুধু অ্যানিলিন বা আনসাবস্টিটিউটেড ফিনাইল অ্যামিন। এবারে এদের মধ্যে এখন যদি কম্পেয়ার করি আমরা কি বলবো? যে অর্থনাইট্রো আর প্যারানাইট্রো যে অ্যানিলিন সেটা অনেক বেশি লেস বেসিক দেন মেটানাইট্রো অ্যানিলিন। মেটানাইট্রো অ্যানিলিনের তুলনায় অর্থনাইট্রো প্যারানাইট্রো লেস বেসিক, কম বেসিক, কারণ ওখানে লোন পেয়ারের ডেনসিটিটা অনেক কম, বিকজ রেজোনেন্স এফেক্ট, নাইট্রো ইজ টেকিং পার্ট ইনটু রেজোনেন্স, কিন্তু মেটার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। এবারে
অর্থ আর প্যারার ক্ষেত্রে এখন যদি কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থ এবং প্যারার ক্ষেত্রে NH2 NO2 আর প্যারার ক্ষেত্রে NH2 NO2 মাইনাস আর মাইনাস আই অর্থর ক্ষেত্রে দুটোই আছে, কিন্তু প্যারার ক্ষেত্রে শুধু মাইনাস আর এত দূরে বলে মাইনাস আই এফেক্টটা আর নেই। এখানে কিন্তু ওই ভুলটা কেউ করিস না, ফেনলের মতো সেই রিপালশন থিওরি কিন্তু নিয়ে আসিস না, অনেকের মাথায় ঢুকে, কারণ এখানে ওই রিপালশন থিওরি কাজ করে না। তাহলে এখানে এই অর্থতে আছে বলে মাইনাস আর মাইনাস আই দুটোই অপারেট করছে, ফলে এই লোন পেয়ারের ডেনসিটি সব থেকে কম হবে কোথায়, অর্থো নাইট্রো অ্যানিলিন। তাহলে এবারে আমাকে যদি বেসিসিটি অর্ডারটা সাজাতে বলে, তার মানে লোন পেয়ারের ডেনসিটি সব থেকে বেশি কোথায় আছে না শুধু অ্যানিলিন, দেন কোথায় আছে মেটা নাইট্রো অ্যানিলিন NH2NO3, তারপরে কোথায় আছে প্যারা নাইট্রো অ্যানিলিন, তারপরে কোথায় আছে না অর্থো নাইট্রো অ্যানিলিন। and this is the order of basicity, মানে সব থেকে লেস বেসিক কে অর্থো নাইট্রো অ্যানিলিন, দেন কে প্যারা, দেন কে মেটা, তারপরে শুধু অ্যানিলিন। এটা কেন সব থেকে বেশি বেসিক, সরি মানে মানে কেন মানে কম বেসিক, কম সব থেকে বেসিক, তার কারণ অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটার মাইনাস আর মাইনাস আই দুটো এফেক্টই প্রিডমিনেন্ট, ফলে ওই নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটিটা সব থেকে বেশি কমিয়ে দিচ্ছে, ফলে এর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি টুয়ার্ডস প্রোটন সব থেকে কম, ফলে ও সব থেকে লেস বেসিক। এখানে শুধু মাইনাস আর, ফলে এই অ্যামিনের তুলনায় এর লোন পেয়ারের ডেনসিটি একটু হলেও বেশি, আর এখানে শুধু মাইনাস আই ইফেক্ট, ফলে এই অ্যামিনের তুলনায় এর লোন পেয়ারের ডেনসিটি আরেকটু বেশি, আর এখানে কোনো নাইট্রো নেই, ফলে এখানে সব থেকে বেশি, ফলে সব থেকে বেশি বেসিক হচ্ছে এইটা, মানে এই ডিরেকশনে হচ্ছে বেসিসিটি অর্ডার, বেসিসিটি অর্ডার। এইটাই আমাদের বুঝতে হবে এবং এটাকে ভালো করে লিখতে হবে, লিখে পাঠাবি। যা আজকে হলো পড়া, এটাকে তোরা কিন্তু কেউ একজন দুজন লিখছিস, বাকিরা কিন্তু একদমও লিখে পাঠাচ্ছিস না, অতি অবশ্যই লিখে পাঠাবি, ভুল ঠিক যাই হোক না কেন।